এই নিয়ে ৩ বার মোবাইলটা বেজেই চলেছে, কিন্তু ধরতে পারছি না। কারণ দুটো হাতই জোড়া রান্নায়। সকালবেলা কাজের চাপে এমনিতেই চোখে ধুতরা ফুল দেখতে হয়। সকলের তাড়া, শুধু আমার ছাড়া। বাবুরা আমাকে উদ্ধার করতে সব কাজকর্মে যাবেন। তাদের সময়ের মধ্যে খাবার দিতেই হবে। তাই আর ফোনটা ধরতে পারছি না। পাশের ঘর থেকে ছেলে চেঁচিয়ে বলল, "আরে মা, তোমার ফোন। প্লিজ রিসিভ করো। অনেকক্ষণ ধরে বাজছে।" বাজুক, যার দরকার সে আবার করবে। এখন আমার মরার সময় নেই। আমি কি দশভুজা যে এত দিক সামলাবো? গজগজ করতে করতে হাতের কাজ সারতে লাগলাম। উফ, আবার বাজছে। কার যে এখন দরকার পড়ল, যত সব। এই সময়ই ফোন করে। পেছন থেকে ছেলে এসে ফোনটা মুখের কাছে ধরে নিয়ে বলল, "দেখো, অদিতি আন্টি ফোন করছে।" ওহো, দাঁড়া বাবা, হাতে মাছ, একটু ধুয়ে নি। হ্যালো, বল। উফ, কি ভিআইপি রে! কখন থেকে ফোন করছি, ধরছিস না। কি করবো রে ভাই, কপাল কপাল। সবই আমার পোড়া কপালের অদৃষ্ট। না হলে কি আর এই সংসারে পচে মরছি? তোরা কি ভালোই না আছিস? যাকগে, বল, কি হয়েছে? এত সকালে ফোন? সেরকম কিছু নয়, এমনি। বলছিলাম, তুই কি একটু আমার সাথে মার্কেটিংয়ে যেতে পারবি? আসলে আমি একা ঠিক পছন্দ করে উঠতে পারি না তো, জানিসই। তাই সঙ্গে তুই থাকলে সুবিধে হয়। আর তোর পছন্দ করা জিনিসগুলো আমার বাড়ির সবারও বেশ পছন্দ হয়। ও, এই কথা বলার জন্য সকাল থেকে জ্বালাচ্ছিস? হি হি করে হেসে উঠল অদিতি। তা যা বলেছিস। তুই আমার প্রাণের বন্ধু। তোকে ছাড়া আর কাকেই বা জ্বালাবো বল? ঠিক আছে ঠিক আছে, যাব। এখন ফোনটা ছাড় দেখি। কর্তার আবার ভাত খাওয়ার সময় হয়ে যাচ্ছে। ওকে ডিয়ার, তাহলে আজই আমরা মিট করছি বিকেল ৫টায়, যেখানে আমরা অপেক্ষা করি। আচ্ছা আচ্ছা, চল এখন রাখছি। ফোনটা রেখে তাড়াতাড়ি ভাত বাড়তে বাড়তে মনে মনে বললাম, কি সুখেই আছিস রে ভাই। কাজের লোক সংসারের সব কাজ করে দেয়, আর তুই সারাদিন ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর বধূদের নিয়ে সময় কাটাস। আর আমাদের বাড়িতে সব নবাব পুত্তর। কাজের লোকের রান্না নাকি মুখে রুচবে না। বিকেল ৫টায় কোনো রকমে চুলটা একটা ক্লাচ আটকে সাধারণ একটা চুড়িদার পরে হাজির হলাম মিষ্টির দোকানের সামনে। অদিতি আগেই এসে গিয়েছিল। আমাকে দেখেই ভুরু কপালে তুলে বলল, "আরে, তুই তো বেশ অনেকটা রোগা হয়ে গিয়েছিস।" কে জানে, আমি তো কিছুই বুঝতে পারি না। চল চল, আমার আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কারণ উনি অফিস থেকে ফিরে আমার হাতে চা না পেলে মুখ গোমড়া করে বসে থাকবেন। দোষটা তো তোরই সুমি। প্রথম থেকে বেশি বেশি করে দিয়ে ওদের মাথায় তুলেছিস। এখন ঠেলা সামলা। আর কি করা যাবে? ছাড় তো, চল দেখি দোকানে। বেশ কয়েকটা টি শার্ট আর জিন্স কিনেই অদিতি বলল, চল আগে একটু কফি খেয়ে নি, তারপর একটা শাড়ি কিনেই ফিরব। আবার কফি কেন রে? চল না, শাড়িটা কিনেই নি, তারপর না হয় ওসব হবে। না, আগে কফি, তারপর অন্য কিছু। আচ্ছা চল তাহলে। একটু এগোতেই সামনের মোড়টায় দেখলাম বেশ ভিড় আর চেঁচামেচির আওয়াজ। এই চল তো, ওখানে কি হয়েছে দেখি। এত ভিড় কেন? বলেই আমি এগিয়ে গেলাম। ভিড় ঠেলে মাথাটা এগোতেই দেখলাম একটা বছর কুড়ির ছেলেকে একজন মধ্যবয়স্ক লোক বেধড়ক মারছে। একজনের কাছে জানতে চাইলাম, কি হয়েছে দাদা? অদিতি পেছন থেকে এসব দেখে আমার হাত ধরে টানতে শুরু করলো। ওরে চল, এখানে দাঁড়াতে হবে না এখন। না, তুই দাঁড়া। বলে ভিড় ঠেলে ভেতরে ঢুকে পড়লাম আমি। ওহ, কি অমানসিকভাবে মারছে ছেলেটাকে। আর লোকজন ভিড় করে যেন মজা উপভোগ করছে। হঠাৎই লোকটা মাথা দিয়ে ছেলেটার নাকে মারল। আর চোখের সামনে দেখলাম ছেলেটা রাস্তায় লুটিয়ে পড়ে গেল। ওর নাক দিয়ে গলগল করে রক্ত বেরোতে শুরু করলো। এইটা দেখেই আমার শরীরের মধ্যে কিরকম একটা যেন হলো। আমি সব ভুলে গিয়ে লোকটার সামনে দৌড়ে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। আর জিজ্ঞেস করলাম, এভাবে মারছেন কেন? আমাকে কথা বলতে দেখে অদিতি বলল, কি হচ্ছে? তুই কেন এসবের মধ্যে ঢুকছিস? বেরিয়ে আয়, আয় বলছি। ছাড় আমাকে। ততক্ষণে লোকটা আমাকে বেশ মেজাজ দেখিয়ে বলল, আপনি যান, মেলা লাফড়া বাড়াবেন না তো। মুখের ভাষা ঠিক করুন। একটা অসহায় ছেলেকে এভাবে মারছেন, আবার বাজে বাজে কথা বলছেন। কি এমন করেছে ও যে গরু ছাগলের মতো মারছেন? বেশ করেছি। আমাদের মধ্যে আপনি কেন কথা বলতে আসছেন? আপনি কে? আপনি আপনার মতোই একজন সাধারণ মানুষ। তবে এখানে যারা দাঁড়িয়ে তামাশা দেখছেন, তবে তাদের মতো মেরুদণ্ডবিহীন মানুষ নই। এবার যদি আর একবার ওকে মারেন, তাহলে আমি লিগ্যাল স্টেপ নিতে বাধ্য হব। আর আমি কে সেটা তখনই বুঝতে পারবেন। আমার কথা শুনে আশেপাশে যারা এতক্ষণ মজা দেখছিল, তারা অনেকেই তখন এগিয়ে এসে
লোকটার উপর চড়াও হয়ে তাকে ধাক্কা মারতে মারতে সরিয়ে নিয়ে গেল। আর আমি ছুটে গিয়ে ছেলেটাকে তুলে বসিয়ে ব্যাগ থেকে জলের বোতল বের করে ওর নাক মুখ ধুয়ে দিতে লাগলাম। আমার বন্ধুটিও পাশে ওষুধের দোকান থেকে ডিটলটা তুলে এনে দিল। আমি রাস্তার এক ধারে ওকে তুলে নিয়ে গিয়ে ফার্স্ট এড করে দিতেই ছেলেটা হাউমাউ করে কেঁদে ফেলে বলল, আপনি আমাকে আজ বাঁচালেন দিদি, আর একটু হলে আমি মরেই যেতাম। কিন্তু তোমাকে মারছিল কেন? ছেলেটি একটু ধাতস্থ হয়ে বলল, আমার মা প্যারালাইজড, বাবার কাজটাও লকডাউনে চলে গেছে, বাড়িতে দুটো ছোট ছোট বোন, দুবেলা দুটো ভাতের জন্য কদিন হলো আমি ওনার দোকানের পাশটায় জামা কাপড়ের ক্লিপ, সায়া তুড়ি এইসব বিক্রি করছিলাম। উনি প্রথম থেকেই আমাকে ওখানে বসতে বারণ করছিলেন। আজ আবারও বারণ করলে আমি বলেছিলাম, বেশ করব, এখানেই বসবো, এটা সরকারি রাস্তা। আর এটা বলার জন্যই উনি আমাকে মারতে শুরু করলেন। কিন্তু আমি এখন কি করব দিদি? ঘরে অভাব, দুবেলা পেট ভরে খেতে পাই না। বিকম পড়তে পড়তে পড়াটাও ছেড়ে দিলাম। কত চেষ্টা করলাম, কেউ একটা কাজ দিল না। শেষে মায়ের শেষ সম্বল একটা চুড়ি বেচে জিনিসগুলো কিনে এখানে বসেছিলাম। কিন্তু গরিবের জন্য কেউ নেই, সব শেষ হয়ে গেল আমার, বলে আবার কাঁদতে লাগলো। আমি ব্যাগ থেকে একটা 500 টাকার নোট আর একটা কার্ড বের করে ওর হাতে দিয়ে বললাম, 2-4 দিন পর এই ঠিকানায় আসবে, দেখি কি করতে পারি। এখন চলি ভাই, আর কেঁদো না, আজ বাড়ি চলে যাও। ফেরার সময় অদিতি বলল, তুই ছেলে না মেয়ে, কি সাহস রে তোর? শোন, সাহস কি শুধু ছেলেদেরই থাকে? যদি সত্যি সাহস নামের জিনিসটা শুধু ছেলেদেরই থাকতো, তাহলে আজ এতগুলো পুরুষ কোনো প্রতিবাদ না করে দূরে দাঁড়িয়ে থাকতো না। মেয়ে বলে নিজেকে এত কমজোর ভাবিস কেন? মনে রাখিস, মেয়েদেরও কম সাহস নেই। শুধু কেউ সাহস করে সাহসী হতে পারে, আর কেউ পারে না। চল, অনেকটা রাত হয়ে গেছে, আজ আর শাড়ি কিনতে হবে না, অন্য কোনো দিন আবার আসা যাবে। আর একটা কথা বলে যা সুমি, তুই যে এতগুলো লোকের মধ্যে বললি তুই কে বুঝতে পারবে, সেটা কি করে বললি? ওটা বলতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। কে দেখতে আসছে আমি আসলে কে? ওহ গুরু, একটু লেগডাস দিয়ে যা ভাই। ওটা বাড়িতে এসে নিয়ে যাস। আর চলি, সত্যি খুব দেরি হয়ে গেছে। অদিতির অবাক চোখে চাহনি দেখে হাসতে হাসতে রিক্সা স্ট্যান্ডের দিকে হাঁটতে শুরু করলাম।